নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রূপালী, আর আমার সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। আমার ঠিক পাশেই রয়েছেন সঙ্গীতা চট্টোপাধ্যায়। উনি একজন এন্টারপ্রেনার এবং এছাড়া একটা সময় মডেলিং করেছেন, বাচিক শিল্পী ছিলেন, তাই তো? হ্যাঁ, আর নিউ টাউন থেকে এসেছেন। হ্যাঁ, নিউ টাউন থেকে। আর তার পাশে হচ্ছে দীপান্বিতা গুহ, উনি আইটি প্রফেসর। নমস্কার দিদি। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার। নমস্কার। খুব ভালো লাগছে যে তোমরা আমাদের এই অনুষ্ঠানটাতে এসছো। দীপান্বিতা দি কোথা থেকে এসছো? কসবা। কিছু প্রশ্ন কিন্তু আমার জিজ্ঞাসা আছে, আমি সেটা অবশ্যই আমার ছেলের ব্যাপারে একটু করি। হ্যাঁ, আমার ছেলের জন্ম তারিখ হচ্ছে 12 সেপ্টেম্বর 97। তো আমি একটু জানতে চাইছি যে এখন একটা টার্মোয়েল সিচুয়েশন যাচ্ছে, কি হবে ফিউচারে, কোথায় পৌঁছতে পারে আর কি। আচ্ছা, ক্যারিয়ারের ক্ষেত্রে ওর ডেট অফ বার্থটা কি আছে? 12 সেপ্টেম্বর। 12 সেপ্টেম্বর এবং 1997। অ্যাকচুয়ালি 12 সেপ্টেম্বর ও জন্মেছে 12 তারিখ, সুতরাং এটা বৃহস্পতির সংখ্যা। কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন মেকিং ভুল হবে ওর। ডিসিশন মেকিংয়ের মানে ভুল ডিসিশন মেকিংয়ের জন্য অনেক সময় কেরিয়ারের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আসবে, এবং মানে ওর কিন্তু যে ডেট অফ বার্থটা তুমি বললে সেই হিসাবে ওর কিন্তু বিদেশে একটা কর্ম করার যোগ রয়েছে। তো এখন বর্তমানে কোথায় আছে? না, এখনো কলকাতায় ফিরে এসেছে, কিন্তু ও 1 মাস আগেও বিদেশেই ছিল। রাইট, কারণ কোনো একটা সময় ওর বিদেশে থাকার কিন্তু যোগ থাকবে। ও সেকেন্ড মাস্টার্স করতে গিয়েছিল, তার আগে ও 2 বছর আগে ও ইউকে থেকে ফার্স্ট মাস্টার্সটা করেছিল। বাহ। করে ও তারপরে চাকরি করে 1 বছর এখানে, আবার ফিরে যায় ওখানে। কিন্তু সামহাউ আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম যে ওর ঠিক স্যুট করলো না বলে ও ফিরে এসে এখানেও চাকরি পেয়ে গেছে। যথেষ্ট ভালো একটি কোম্পানিতে সবার আশীর্বাদে চাকরি পেয়েছে। কিন্তু আমি ভাবছি যে এই যে ওর একটা আমার মনে হচ্ছে কোনো কারণে যে একটু স্থির ব্যাপারটা ওর হচ্ছে না, কোনো অবস্থাতে স্থির হতে পারছে না, সেটা ইন ফিউচারে কি হতে পারে? মানে ডিসিশন মেকিং এর মানে একটু ইনডিসাইসিভ বলে তোমার মনে হচ্ছে? হ্যাঁ, ইনডিসাইসিভ হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ওর ডেট অফ বার্থ অনুযায়ী ওর কর্মভাবের সঙ্গে চন্দ্র একটা কানেকশন রয়েছে। মুনটা খুব স্ট্রং এবং ওর দশম ভাব কর্মভাবের সঙ্গে যুক্ত। সেই হেতু ওর একটু কিন্তু বিভিন্ন কোম্পানিতে ওর চাকরির যোগ আছে। ওর কিন্তু স্টেবিলিটি আসবে, কিন্তু সেটা 36 বছর বয়সের পর, মানে আরো 10 বছর। আরো 10 বছর। 10 বছর ও বিভিন্ন কোম্পানিতেও ঘুরবে, কিন্তু ভালো ভালো চাকরি পাবে। কর্মজীবন খারাপ না, কিন্তু স্টেবিলিটির একটা প্রবলেম থাকে। কর্মজীবন খারাপ নয়, কিন্তু ব্যক্তিগত জীবন যদি বলি আর কি, মানে আমরা তো অবভিয়াসলি এখন বিয়ে থা সংসার, মানে 26 বছর বয়স মানে আর 2-3 বছর বাদে বিয়ে থার জায়গাটা ভাবনা চিন্তা করতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি ওর জন্মছকটা ভালো করে দেখে আমাকে অ্যানালাইসিস করতে হবে, কারণ বিয়ে থা কবে আছে। দিদি, আমিও একটু কিছু প্রশ্ন করব, সেটা হচ্ছে আমিও আমার ছেলেকে নিয়েই প্রশ্ন করতে চাই। হ্যাঁ, সবাই একটু ছেলের ব্যাপারেই চিন্তিত। আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, 2009-এ জন্ম, ওর 14th মে। ওকে, 14th মে। অ্যাকচুয়ালি ওর সংখ্যা হচ্ছে 5। ও কিন্তু প্রচণ্ড ইন্টেলিজেন্ট হবে এবং অসম্ভব বুদ্ধিমান হবে। তবে ওর একটু কিন্তু কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড প্রবলেম থাকবে। তবে রেজাল্ট কিন্তু খারাপ আসবে না, মোটামুটি রেজাল্ট ভালোই আসবে। আরেকটু ওকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, মানে আরেকটু ওকে কনসেন্ট্রেট করতে হবে পড়াশোনার প্রতি। এবং আমার মনে হয় ওর খুব সম্ভবত ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা খুব স্ট্রং, আদারওয়াইজ ও মেডিকেলেও যেতে পারে, অসুবিধার কিছু নেই। আমার ছেলে ল করেছে, তো ওর কিন্তু একটু না এই সাংস্কৃতিক জগৎ, সিনেমা, মডেলিং এইসব দিকে কিন্তু একটু ঝোঁক আছে। তো তুমি বেশি চিন্তিত? আজকেই বলছিল যে আমার না মা ইচ্ছে করছে এখন একটু এই ফিল্ডটায় যদি একটু দেখতাম আর কি। আমি তো ভীষণ ভয় পাই। এটা তো খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। কারণ যেহেতু মা একটা সময় বিনোদন জগতে ছিলেন এবং যথেষ্ট ভালো একটা জায়গা মানে
তুমি ছিলে, তো সেই হেতু কিন্তু একটা ছেলের মধ্যে তো সেটা থাকবেই, বাবা মার আর কিছুটা মা যেহেতু ভুক্তভোগী এই জগতের কি কি সমস্যা, তাই মা কখনোই চাইবে না ছেলেই আনসার্টেনিটি না। ওর ছেলের কিন্তু মানে তোমার ছেলের কিন্তু খুব ভালো কোম্পানিতে যোগ আছে, ওর ম্যানেজমেন্ট ফিল্ড, ল ফিল্ড, লিগাল, এই সব কর্পোরেট ফিল্ড, হ্যাঁ ও কর্পোরেটে খুব ভালো। আচ্ছা, আমার ছেলের শরীর স্বাস্থ্য কিরকম, মানে আমি কেন জিজ্ঞেস করছি কারণ ও প্রচন্ড খেতে ভালোবাসে, সেই জন্য আমি জাস্ট বলতে যাচ্ছিলাম তোমাকে যে শরীর স্বাস্থ্যটা ওর মানে লং টার্ম যদি আমরা দেখি তাহলে মোটামুটি একটু হেলথের দিকে ওকে নজর দিতে হবে। বিশেষ করে ও কিন্তু একটু পেটের সমস্যায় ভুগবে, লিভারের সমস্যা একটু আসবে, পরবর্তীকালে ওর একটু ফ্যাটি লিভারের প্রবলেম আসতে পারে এবং কখনো ওর একটু মাইগ্রেনের সমস্যা আসতে পারে। আচ্ছা দিদি, তুমি তো বললে যে আমার ছেলের সংখ্যা, বুধের সংখ্যা 5, হ্যাঁ, তো তার কি কি পজিটিভ বা নেগেটিভ দিক আছে যদি একটু বলো। দেখো ও তো মানে 5 সংখ্যার জাতক, এমনি ওরা একটু ফিকেল মাইন্ড হয়। নেগেটিভ বলতে এরা একটু ফিকেল মাইন্ডেড হয়, একটু কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড সমস্যা থাকে। পজিটিভ বলতে এদের কমিউনিকেশন স্কিল কিন্তু খুব স্ট্রং হয় এবং এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয় এবং যে কোনো কাজ এরা কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ করে। এবং একটা জিনিস দেখবে যে এরা কোনো কিছু ইন্টারভিউ দিতে যাচ্ছে বা কিছু, সেখানে কিন্তু এরা খুব সুন্দরভাবে ইন্টারভিউটা দেবে গিয়ে, মানে এরা প্রত্যেকটা কাজে এদের কার্যক্ষমতা বা কার্যদক্ষতা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকে। কিন্তু এবং এরা খুব মিশুকে হয়, মানুষজনের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসে এবং মেন্টালি ভাবেও না এরা খুব হেল্পফুল মাইন্ডের হয়। মানে 5 সংখ্যার জাতকের এই কোয়ালিটিসগুলো আছে, এদের মধ্যে একটু ক্রিয়েটিভিটি থাকবে, দেখবে কোনো পেন্ট বা মানে পেন্টিং বা আঁকা, ড্রয়িং, এগুলো কিন্তু ওর মধ্যে একটা কোয়ালিটি থাকবে, কিন্তু ওদের একটু কনসেন্ট্রেশন ইস্যুটা একটু থাকবে আর তার সঙ্গে হচ্ছে একটু ফিকেল মাইন্ড হয়, আদারওয়াইজ ঠিক আছে। আর দিদি আমার তো 14 নভেম্বর, আমাকে নিয়ে একটু কিছু বলো এবার। ছেলেরটা তো শুনলাম। হ্যাঁ, আমিও 5, 14 নভেম্বর, 14ই নভেম্বর। তুমিও হচ্ছে 5। অ্যাকচুয়ালি 14ই নভেম্বর মানে পুরো এমনি কিন্তু 5-এর সংখ্যা এবং 14ই নভেম্বর সেখানে হয়তো 5 আর 2 নাম্বার 7 হচ্ছে, মানে আমি যদি মান্থটাকে নিই আর জন্ম তারিখটাকে নিই, তো সেই হিসাবে ওর মধ্যে মানে তোমার মধ্যেও প্রচুর কোয়ালিটি আছে, কিন্তু অনেকটা সময় হয়তো তুমি মানে অনেক কিছু তুমি জীবনে করতে চেয়েছো কিন্তু কখনো তোমার অপূর্ণতা রয়ে গেছে। এই যে 2024, এটা তো আমরা শুনছি যে শনির ঘরের, এবং আমার ডেট অফ বার্থ কিন্তু 8 নভেম্বর। তো আমার মানে আমি একটু ভয়ই আছি আর কি, যে সবাই শুনছি চারিদিকে যেরকম যে শনির হ্যাঁ, অ্যাকচুয়ালি এই বছরটা তো শনির ইয়ার, তো এই বছরটা খুব জাজমেন্টাল ইয়ার। এই বছরে বিভিন্ন রকম দুর্ঘটনা, বিভিন্ন রকম সমস্যাও যেমন আসবে, আবার তেমনি মানুষেরা কিন্তু ভালোও হবে। তবে শনি যেহেতু প্রচণ্ড নিরপেক্ষ এবং যারা এই বছর প্রচণ্ড পরিশ্রম করবে, যথার্থ কর্ম করবে, তারা কিন্তু আলটিমেট কর্মের ফল পাবে। এবার তোমার রাশি কি আছে সেটা যদি আমাকে কর্কট রাশি। কর্কট রাশি মানে অ্যাকচুয়ালি শনির সঙ্গে এখন তো কর্কট রাশির উপর একটা ঢাইয়াও চলছে এবং শনির মানে সঙ্গে চন্দ্রের সম্পর্কও হচ্ছে অ্যান্টি। তো সেই ক্ষেত্রে হয়তো এই বছরটা তোমাকে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখতে হবে, বিশেষ করে তোমার নিজের শরীরের ব্যাপারে এবং তোমার হাজব্যান্ডের শরীরের ব্যাপারে তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে এই বছরটা। একটা প্রশ্ন আমি করবো, তোমার ব্যাপারে আমি একটা প্রশ্ন করবো, কারণ সঙ্গীতাদি বরাবরই আমাদের এই প্রফেশনে কাজ করতে খুব ইন্টারেস্টেড ছিলেন, কিন্তু যেটা হয় না মানে ফ্যামিলি হয়ে গেছে, ফ্যামিলি মেম্বার্স বাড়ছে, তাই ক্যারিয়ারটা যতটা পারসিউ করবেন ভেবেছিলেন কিন্তু ততটা করা যায়নি। তো আমি জানতে চাইছি যে শুরু থেকে বাড়ি একটু কনজারভেটিভ ছিল, সেখানে আপত্তি ছিল, বাবা মা ছোটোবেলাতে চাইনি যে এই প্রফেশনটা সম্বন্ধে একটা ট্যাবু তো একটা সময় অবধি থাকে, তখনও বোঝা যায় না যেটা কতটা ক্যারিয়ার হিসেবে মানুষ নিতে পারে। এই সময়টা কি তাহলে মানে ওর ভাগ্যেই ছিল না এটাকে আলটিমেটলি ক্যারিয়ার করা? কারণ এখন উনি এন্টারপ্রেনার, তো এটাকে এই আমাদের ইন্ডাস্ট্রিটা কি ওনার লাকে ছিল না, নাকি যখন এই বাধাটা এসেছিল তখন যদি সত্যি সত্যি কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে রেমেডিটা নেওয়া হতো তাহলে ওই বাধাটা অতিক্রম করে উনি এই ক্যারিয়ারটা করতে পারতেন? এখন তো উনি একজন এন্টারপ্রেনার এবং উনি কি কাজের সঙ্গে যুক্ত আছেন?
আমার অ্যাকচুয়ালি তুমি কিসের সঙ্গে যুক্ত আছো যদি একটু বলো। না, আমাদের বিজনেস আছে। আচ্ছা। তো এবং সেই বিজনেসটাও তুমি দেখাশোনা করছো? এতদিন অবধি করতাম, কিন্তু এখন যেহেতু আমার ওটা রেস্টুরেন্টস ছিল, আচ্ছা, তো সেটা আমি দেখভাল করতাম। তবে প্যান্ডেমিকের জন্য ওটা বন্ধ হয়ে যাওয়ার পর আর অন্য যে উইংসগুলো আছে সেগুলোতে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, বা আমি সেটা বুঝি না খুব একটা, সেটা আমার হাজব্যান্ডই দেখেন আর কি। সো ওই জায়গাটা যে এখন আমি খুব বিজি থাকবো বা কিছু, কারণ ছেলে বড় হয়ে গেছে, বাড়িতে একাকিত্বতা একটা এসেই যায়। তো আমি এখন আবার নতুন করে এই ফিল্ডটাতে আসতে চাইছি। একদমই আমি রূপালীর সঙ্গে একমত। হয়তো এই জায়গাটা তোমার কারেকশনের অনেকদিন আগেই দরকার ছিল। হয়তো এটা যদি কারেক্টেড হতো তাহলে হয়তো তুমি মানে তোমার মধ্যে কোয়ালিটি আছে, পোটেনশিয়াল আছে, হয়তো তুমি আজকে হয়তো অন্য জায়গায় থাকতে। আচ্ছা, এই যে ধরো আমার আর্ট, তো এদের ক্যারেক্টার কীরকম হয় আমি একটু জানতে চাইছি। মানে আমি দেখতে চাইছি যে আমার সঙ্গে মিল আছে কি নেই আর কি, ইন জেনারেল ক্যারেক্টারের কথা বলছি। আর্ট সংখ্যার মানুষরা এমনি এরা যথেষ্ট স্টেডি মাইন্ডেড হয় এবং এরা যথেষ্ট ভালো হয়, আবার এদের মধ্যে একটু ইমোশনও থাকে। এবং দেখো, আর্ট সংখ্যার জাতকদের মধ্যে একটা জিনিস যে এরা খুব মানে বাস্তববাদী হয় এবং এরা যে কোনো কাজই খুব মানে দৃঢ়তার সঙ্গে করতে ভালোবাসে, এরা পরিশ্রম করতেও ভালোবাসে। কিন্তু হ্যাঁ, আট সংখ্যা জাতকের মধ্যে কখনো কখনো আবার একটু ডিপ্রেশনও থাকে। আদারওয়াইজ কিন্তু এরা মানে একদম শেষ দেখে ছাড়ার, মানে আট সংখ্যা হচ্ছে যে কোনো কাজ আমরা করব, কিন্তু এদের জীবনে অনেক বাধা আসে, কিন্তু এই বাধাটাও মানে দেখতে হবে যে তোমার জন্মছকে শনির পজিশনের উপর, যে তোমার জন্মছকে শনি কোন পজিশনে রয়েছে। তবে আট সংখ্যার জাতক এরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয়, কিন্তু এরা একটু নিজেদের মতো করে থাকতে ভালোবাসে। দিদি, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি তো রোজই বেরোই, যেহেতু আমি চাকরি করি, তো অনেকেই বলে শুনেছি যে এক একটা দিনে বা এক একটা বারে এক একটা কালার স্যুট করে, বা সব কিছু মানে অনেক কিছু তার সিগনিফিকেন্স আছে। তো সেটা কি একটু জানতে পারি? আমার রাশি কি? আমার তুলা রাশি, দেবগণ। তোমার আমি যদি সোমবার থেকে ধরি তাহলে আমি বলবো যে সোমবার দিন তুমি একটু সাদা বা ক্রিম কালার পরো, এটা ভালো হবে যেহেতু তুমি তুলা রাশির জাতিকা। মঙ্গলবার দিন তুমি একটু অরেঞ্জ বা স্যাফরন কালারের ড্রেস পরো। বুধবার দিন তুমি একটু লাইট গ্রিন বা লেমন কালারটা একটু ইউজ করতে পারো, সেটা তোমার জন্য ভালো হবে। বৃহস্পতিবার বলবো তোমাকে একটু স্কারলেট কালার বা পার্পেল কালারটা ইউজ করতে। শুক্রবার বলবো যে ব্লু শেড, এনি ব্লু শেড, কিন্তু একটু লাইট ব্লু হলে ভালো হয়, খুব ডার্ক ব্লুটা নয়। শনিবার দিন আমি তোমাকে বলবো ব্ল্যাক কালারটা অ্যাভয়েড করে তুমি ওই দিন যদি একটু গ্রে কালার বা একটু ব্রাউন গ্রে মিক্সড কোনো কালার পরতে পারো, বা গ্রের সঙ্গে একটু লাইট পিঙ্ক যেমন আজকে পরেছো, এই কালারটাও তোমার জন্য খুব সুটেবল। আর রবিবার বলবো আমি চোখ বন্ধ করে তুমি রেড কালারটা ইউজ করো, ভালো, মানে তোমার জন্য খারাপ হবে না। আর পুজো সংক্রান্ত ব্যাপারেও আমি সোমবার করি, তো আমার জন্ম তারিখ বা আমার রাশি দেখে তোমার কি মনে হয়? আমি প্রত্যেক সোমবার করি শিবের পুজো। দেখো, ভগবান শিবকে তুমি মানছো, ওনার জন্য পুজো করছো, এবং ওই দিনটা যদি তুমি নিরামিষ খেতে চাও, হ্যাঁ তাই করি আমি, খুব ভালো হয়। এবং তুমি যদি মানে একটু মানে প্রত্যেক দিন যদি একটু গায়ত্রী মন্ত্র পাঠ করো, এটা তোমার জন্য খুব ভালো হবে। এবং সার্ভিসে যাওয়ার আগে তুমি প্রত্যেক দিন একটু গণেশজির মন্ত্র পাঠ করবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে সোমবার দিন তো যেরকম, যেহেতু আমার সোমবার জন্মবার, তো সোমবারটা আমি মানি, মঙ্গলবারটাও মানি। হ্যাঁ, মঙ্গলবারটা আমি লাস্ট 20-25 বছর ধরে মানছি আর কি মঙ্গলবারটা, কিন্তু সোমবার আমি ওই বাবার মাথায় জল দেওয়া, যেরকম অভিষেক যা যা দিয়ে করার সবটাই করি, কিন্তু নিরামিষটা খাই না, মঙ্গলবার নিরামিষ খাই আমি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা বলি যে সপ্তাহে একটা দিন অথবা দুটো দিন যদি আমরা নিরামিষ খেতে পারি, বা যে ভগবানের আমরা ভক্ত তাকে তার উদ্দেশ্যে যদি ওই দিনটাকে আমরা পালন করতে পারি, মানে তাকে উৎসর্গ করতে পারি, তাহলে জীবনের অনেক কিছু ভালো হয়। আর এই কালার প্রসঙ্গে বলি তো, কালো বা ব্লু কি আমার চলবে না? আমি এটা একদম, যেহেতু শনিবার, তোমার জন্য কালো রঙটা যে খুব একটা স্যুট করবে না তা না, তুমি কালো রঙ পরতেই পারো বিশেষ কোনো অকেশানে, তো সবাই ব্ল্যাক রঙটা পছন্দ করে, তুমি ব্ল্যাক বা ব্লু পরতে পারো, কিন্তু তুমি চেষ্টা করো বেশিরভাগ অফ হোয়াইট, ক্রিম কালার, হোয়াইট, লেমন কালার, অরেঞ্জ
বা পিঙ্ক, পার্পেল, এই কালারগুলো একটু তুমি বেশি ইউজ করলে আমার মনে হয় বেটার। হ্যাঁ, অফ হোয়াইটটা আমি বেশি ইউজ করি, ওই কালারটা তোমার জন্য খুব লাকি কালার। ব্ল্যাকটাও আমার ভীষণ ফেভারিট কালার। আমি জানি, আমি যেই কারণের জন্যই বললাম, কারণ শনির সংখ্যায় যারা জন্মায় তাদের একটু ব্ল্যাক কালারটা বেশি মানে চলে আর কি। তো সেই কারণের জন্য তুমি তোমার কোনো বিশেষ প্রোগ্রামে তুমি ব্ল্যাক কালার ইউজ করতে পারছো না। দিদি একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার যা বার্থ ডেট বা আমার রাশি সবই তো তোমাকে বললাম, সেটাতে কি আমার বাবা মার শরীর স্বাস্থ্য কিছু জানা যেতে পারে, যে মানে কোনো অ্যাজাম্পশন? 2024টা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বাবা মার হেলথের প্রতি কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলি, আমার বাবা মা দুজনের কেউই নেই, কিন্তু এই যে আজকাল খুব শুনি না পিত্তদোষ, সবাই বলছে আর কি, তো এটা কি? পিতৃদোষ দুরকমভাবে হয়। একটা কখনো মাতা পিতার মৃত্যুর পর কোনো একটা দোষ লাগে, যেমন একপদ দোষ, দ্বিপদ দোষ, ত্রিপদ দোষ, চতুষ্পদ দোষ, সেইগুলোকে কাটাতে হয়, নিয়ম আছে। আর পিতৃদোষ বলতে যেটা হয় সেটা হচ্ছে মানে এটা হচ্ছে মৃত্যু দোষ, মানে মৃত্যুর দিনে কোনো দোষ ছিল সেইটা সন্তানদের উপর এফেক্টেড, সেটা একটা আলাদা। পিতৃদোষ হচ্ছে যদি রাহু দৃষ্টি রবির উপর থাকে, সেইটাকে পিতৃদোষ বলা হয়। এবং পিতৃদোষ মানে তোমার পরিবারের, মানে তুমি যে ফ্যামিলিতে জন্মেছো এবং তোমার পিতার ফ্যামিলির কেউ হয়তো কোনো রকম কোনো একটা মানে খারাপ কাজ করেছিল, কোনো একটা কুকর্ম করেছিল, যেটার এফেক্টটা হয়তো তোমার উপর ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। আচ্ছা, সুতরাং সেটাও কিন্তু কাটানোর সিস্টেম রয়েছে। এই যে আমরা শুনি না শনি 7.5 দশা, 7.5 বছর থাকে, এটা কি এটাও কি কাটানো যায় কোনোভাবে নাকি? 7.5 প্রভাবটা যাতে কম পড়ে সেইটার জন্য কিছু মানে জ্যোতিষ শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে কিছু উপাচার আছে, কিছু রেমিডিস আছে, যেটা শনি 7.5 একটা ভাস্ট এফেক্ট আসতো সেটাকে অনেকটাই মিটিগেট করা সম্ভব। আচ্ছা, যাতে সেরকম নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। তুমি তো আমার নাম্বার বললে বুধের 5, আমার ছেলেরও বললে 5, সঙ্গীতাদির 8, তাহলে রাহু কেতু মঙ্গল এদের নাম্বারটা কি হবে? দেখো, রাহুর নাম্বার হচ্ছে 4, কেতুর নাম্বার 7, মঙ্গলের নাম্বার 9। এবং যারা 4 সংখ্যার জাতক বা জাতিকা, তাদের মধ্যে রাহুর কিছুটা ক্যারেক্টার প্লে করবে। যারা ধরো 7 সংখ্যার জাতক জাতিকা, তাদের মধ্যে চন্দ্র এবং তাদের মধ্যে কেতু, এই দুটোরই ক্যারেক্টার প্লে করে। এবং যারা 9 সংখ্যায় জন্মেছে, এরা কিন্তু মন থেকে খুব স্ট্রং মাইন্ডেড হয়, প্রচণ্ড এরা কারেজিয়াস হয়, প্রচণ্ড সাহসী হয়, যে কোনো কাজ কিন্তু এরা দুবারও ভাববে না, মানে এরা যেটা মনে করবে সেটাই করবে। এবং এরা কিন্তু প্রচণ্ড জেদি হয়, কিন্তু আবার এর মধ্যে একটু হট করে রেগে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু একটু প্রবণতা থাকে। আচ্ছা দিদি, ও যে রাহুকেতুর প্রসঙ্গ তুললো, আমার একটা প্রশ্ন আছে যে এই দোষটা হলে পরে কি কি ডিজাস্টার হতে পারে? রাহুকেতু এটা না ডিপেন্ড করছে, দেখো, টোটাল ইন্ডিভিজুয়াল জন্মছকের উপর। রাহুকেতু যদি কারো জন্মছকে ভালো পজিশনে থাকে, ফেভারেবল পজিশনে থাকে, তাহলে কিন্তু সেই রাহুও কিন্তু একটা মানুষকে অনেক কিছু দিতে পারে। যেমন হয়তো রাহু ভালো থাকলে প্রচুর অর্থবান হয়, রাহু ভালো থাকলে তারা স্পোর্টসে খুব নাম করে, রাহু ভালো থাকলে সে একজন ভালো সার্জন হয়, মানে মেডিকেল ফিল্ডে খুব উঁচুতে যায়, বা সে একজন ভালো পলিটিশিয়ান হয়। রাহু ভালো থাকলে তার প্রচুর বাড়ি গাড়ি, মানে এগুলো সব হবে। আর রাহু যদি খারাপ থাকে, যেটা আমরা বলছি রাহু দোষ, যেটা প্রশ্ন করলো, সেই ক্ষেত্রে কিন্তু জীবনে তোমার প্রচুর সমস্যা আসবে, হেলথজনিত প্রবলেম, বিবাহিত জীবনে সমস্যা, অর্থ এসেও পাগলের মতো খরচা হয়ে যাবে। রাহু দোষ থাকলে সবসময় পিতামাতার হেলথ খারাপ থাকে, ইভেন তোমারও নিজের সাডেন কোনো শারীরিক সমস্যা থাকতে পারে। বিশেষ করে যদি দ্বাদশভাবে রাহু দোষ থাকলে সেই ক্ষেত্রে আবার অনেক সময় সোশ্যাল ডিফেমেশন হয়। আর কিছু কিছু ক্ষেত্রে যদি রাহু খারাপ থাকে জন্মছকে, সেই ক্ষেত্রে হয়তো তুমি জীবনে প্রচুর পরিশ্রম করলে, এফার্ট দিলে, কিন্তু তুমি প্রপার রিটার্নই পেলে না। কেতুর দোষ থাকলে নানা রকম শারীরিক ব্যাধি এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা, প্রচুর গোপন শত্রু বৃদ্ধি হয় এবং কর্মক্ষেত্রে প্রচুর বাধা আসে। আর মঙ্গলের সমস্যা থাকলে বৈবাহিক জীবন এবং শারীরিক সমস্যা থাকবে। এবং সবথেকে প্রবলেম হয় মঙ্গলের সমস্যা থাকলে যে গৃহপ্রাপ্তিতে বাধা। আজকে তো আড্ডা দিতে দিতে সময় শেষ হয়ে গেল। এই অনুষ্ঠানে আসার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, ডক্টর সোহিনী শাস্ত্রীর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে আকর্ষণীয় কিছু উপহার। ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে এসে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ।
আসুন না তাদের কোনো একজনের কথা শুনে নিই তাদের মুখ থেকে। নমস্কার, আমি সুদেশনা আচার্য। আমি সাউথ কলকাতা যোধপুর পার্কে থাকি। আমি ডক্টর সোহিনী শাস্ত্রীকে লাস্ট 5 বছর ধরে দেখাচ্ছি। জেনারেলি আমি আইটিতে চাকরি করি, কিন্তু আমার বহুদিনের উচ্চাকাঙ্ক্ষা ছিল যে আমি হায়ার স্টাডিজ করব। আমার বিদেশে মাস্টার্স করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু প্রথমত আমার বয়স অনেক বেশি, প্রায় 36-37 বছর বয়স। অলসো আমি বিবাহিত, ম্যারিড। সো সেই জন্য আমি কনফিউজ ছিলাম, আমি 100% শিওর ছিলাম না যে আমি করতে পারবো কি না। যার জন্য আমি ওনার কাছে আসি এবং আমি ওনাকে পুরোপুরি ট্রাস্ট করি, বিকজ আমি অলরেডি ওনার ফিডব্যাক, রিভিউ সব কিছু পড়ে এসেছিলাম এবং আমি জানি উনি কতটা স্বনামধন্য। আমি দেখি যে আমার সামনে যে অবস্ট্যাকল, যে বাধাগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সবকটা দূর হতে থাকে এবং আলটিমেটলি আমি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে বিদেশে মাস্টার্স করতে যেতে সক্ষম হই। 1 বছর আমার মাস্টার্স কোর্সটি ছিল এবং তার মাঝখানে কোভিডও এসেছিল, কিন্তু তা সত্ত্বেও আমার জব বা চাকরিতে শুরুতে কিছু চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও আমার জব, চাকরি এগুলি সব আমি ধীরে ধীরে সাকসেসফুল হই। সো আমি এখন বিদেশে কর্মরতা, আমি চাকরি করি, আমার মাস্টার্সও কমপ্লিট হয়েছে এবং আমি শুধু একা দেখাইনি, আমার ফ্যামিলির কিছু মেম্বারও ওনাকে দেখিয়েছেন এবং দেখে উপকৃত হয়েছেন। আমি শুধু একটা কথাই বলবো যে উনি খুবই প্রফেশনাল একদিক দিয়ে, অ্যাট দ্য সেম টাইম উনি প্রত্যেকটা ক্লায়েন্টকে সময় দেন। তো আমি নিশ্চয়ই বলবো যে প্রত্যেকটা মানুষের নিজস্ব চেষ্টা নিশ্চয়ই থাকে, কিন্তু তা সত্ত্বেও ভাগ্যে কিছু প্রতিকূলতা থাকে যার জন্য তাদের হওয়া কাজ আটকে থাকে। আমি নিশ্চয়ই আপনাদের মতো মানুষদেরকে বলবো, সাজেস্ট করবো যে আপনারা আসুন, ডক্টর সোহিনী শাস্ত্রীকে দেখান। আমি শিওর যে আপনারা উপকৃত ফল পাবেন। আজকের মতন সময় শেষ, যাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু তার আগে আরও একবার, আমি জানি আপনাদের মনে আছে, কিন্তু আরও একবার ডক্টর সোহিনী শাস্ত্রীর অ্যাড্রেসটা, কলকাতার চেম্বারটা আমি একটু বলে দিই। কলকাতায় ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। দিল্লিতে ওনার চেম্বার সিআর পার্কে। আর যারা এতটাই দূরের বন্ধু কোনো চেম্বারে আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। তাহলে আজকে যাওয়ার সময় হয়ে গেছে, আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী দিন এই অনুষ্ঠানে, এই সময়, এই চ্যানেলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।